সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন দিলেও শর্ত দিয়ে খোলা শিল্প কারখানা। চলাচল নিয়ন্ত্রণ হবে কঠোরভাবে। ঢাকা ছাড়তে বাস ও লঞ্চে ভিড়। যে পেশেন্টগুলো ডিসচার্জ হয় অথবা দুঃখের সাথে বলছি মারা যায়, সেই সিটগুলোই খালি হচ্ছে। আইসিইউ মধ্যে সিট নাই, আইসিইউ লাগবে আমাদের। এখন বাসায় বসে ট্রিটমেন্ট করবো আপাতত। দিনরাত চেষ্টা করেও কোভিড হাসপাতালে মিলছে না শয্যা। করিডোরেও চলছে জরুরি চিকিৎসা। অজানা সংখ্যা নিয়েই অনেকে ফিরছেন বাড়ি। আজও 58 জনের মৃত্যু। বিমানবন্দরে উদ্ধার হওয়া শিশুটির খোঁজে আসেননি অন্য কোনো স্বজন। চিকিৎসা শেষে পাঠানো হবে শিশুমণি নিবাসে। আইন অনুযায়ী দেওয়া হবে দত্তক। এবং অবশেষে রাজধানীতে খুলে দেওয়া হলো ডিএনসিসির 10টি ইউলুপ। 7 রাস্তা থেকে উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত যানজট নিরসনের আশা। অসঙ্গতি থাকলে দূর করার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আগামী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনে বাংলাদেশ। দেশে করোনা পরিস্থিতির অবনতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন শর্ত সাপেক্ষে খোলা থাকবে শিল্প কারখানা। প্রয়োজনে বাড়তে পারে লকডাউনের সময়সীমা। দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ছে শনাক্ত ও মৃত্যুর হার। টানা কয়েকদিন করোনা রোগী শনাক্ত হয়েছে প্রতিদিন গড়ে 5,000-এর বেশি। গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ 59 জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। গত 9 মাসের মধ্যে করোনায় একদিনে এটি সবচেয়ে বেশি মৃত্যু। এছাড়া শুক্রবার আক্রান্তের সংখ্যা 6,500 ছাড়ায়। সংক্রমণের দিক থেকে এটাও দেশে রেকর্ড। এদিকে দেশে সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় করে 30টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই জেলাগুলোতে সংক্রমণের হার 10 থেকে 30% পর্যন্ত। যদিও এরই মধ্যে সরকার করোনায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ, গণপরিবহনে ধারণ ক্ষমতার 50 ভাগ যাত্রী বহন সহ 18 দফা নির্দেশনা জারি করেছে। তারপরও করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় পুরো দেশ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এই এক সপ্তাহ অপ্রয়োজনে সাধারণ মানুষকে ঘর থেকে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় শিল্প কারখানা ও জরুরি সেবাদানকারী সংস্থা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কলকারখানায় কাজ করতে পারে। লকডাউন চলাকালে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে সরকার আরও কঠোর হবে বলেও জানান তিনি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে লকডাউন ঘোষণার পর থেকে বাস কাউন্টারগুলোতে বেড়ে গেছে যাত্রীদের চাপ। অনেকেই রাজধানী ছাড়ছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে গাবতলী বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, জাফর, জনবহুল এলাকাগুলোতে যেমন স্বাস্থ্যবিধি মানার কথা মানুষের, সেটি যেমন মানছে না, তেমনি যে কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে, সেই লকডাউনের যে বলা হয়েছে যাতে মানুষ দূরে না যায় বা যাতায়াত না করে, সেই যে কারণে যে লকডাউন করা হলো, সেই কারণটি কিন্তু উপেক্ষা করেই মানুষ আরও ঘর থেকে বের হয়ে পড়েছে এবং তারা যে ঢাকা ছেড়ে তাদের যে বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু মানুষ এক ধরনের হুমড়ি খেয়ে পড়েছে। আমরা এখন গাবতলী যে বাস টার্মিনালে রয়েছি, আমরা এর আগেও দেখিয়েছিলাম যে যাত্রীদের ভিড় বেড়েছে, কিন্তু এখন কিন্তু তার দ্বিগুণ। এবং প্রতিটি কাউন্টারে আপনি দেখবেন যে এখানে যাত্রীরা তাদের বাড়ি যাওয়ার জন্য যে লকডাউন ঘোষণা দেওয়া হলো, এই ঘোষণা শুনেই এখানে ছুটে এসেছেন এবং তারা এখানে এসে তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট, সেই টিকিটটি পাওয়ার জন্য চেষ্টা করছেন। কেউ কেউ
অনলাইনে কেটে নিচ্ছেন এবং কেউ খবর শুনেই এখানে ছুটে এসেছেন যে আগামীকাল বা হচ্ছে আজকের যে টিকিট সেটি তারা পান কিনা। অনেকেই আমরা দেখেছি যে আগেই চলে এসেছেন, আজকেই কেউ কেউ যাত্রা করছেন বা ঢাকা ছাড়ছেন এবং তাদের যাতায়াতের ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি মানার কথা সেটিও কিন্তু তারা মানছেন না এবং এর কারণে যে গ্রামে যে করোনার যে মহামারী বা হচ্ছে করোনা যে ছড়িয়ে পড়বে না সেটা কিন্তু বলা যাচ্ছে না এবং এখান থেকে আমরা দেখছি যে মানুষের মধ্যে যে সচেতনতাটুকু থাকার কথা যাতে তারা বাড়ি ফিরবে না বা তারা স্বাস্থ্যবিধি মানবে সেটিও কিন্তু তারা মানছে না। আমরা দুপুর থেকেই কিন্তু দেখছি ঘোষণার পর থেকেই মানুষ এখানে ছুটে এসেছেন টিকিট পাওয়ার জন্য। কেউ কেউ পরিবার পরিজনকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। তারা বলছেন যে তারা 1 সপ্তাহের জন্য বাড়ি ফিরছেন এবং এরপরে আসবেন এবং অনেকে আবার অভিযোগও করেছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যে 60%-এর যে ভাড়া বাড়তি নেওয়ার কথা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তো এটি ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ আমার কাছে। লকডাউন ঘোষণার পর রাজধানী ছাড়ছেন বহু মানুষ। গাবতলী বাস টার্মিনাল থেকে মানুষের ঘরে ফেরার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী এহসানুল হক শাওন। করোনা হাসপাতালে ঠাঁই হচ্ছে না রোগীর, মিলছে না শয্যা। হাসপাতালের করিডোরেও দেয়া হচ্ছে রোগীদের জরুরি চিকিৎসা। দিনরাত বিভিন্ন হাসপাতালে দিক বিদিক ছোটাছুটির পর অজানা সংখ্যা নিয়ে ফিরতে হচ্ছে বাড়িতে। হাসপাতাল কর্তৃপক্ষও বলছে রোগীর চাপ সামাল দেয়া সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। এদিকে করোনায় সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন আরও 58 জন, আক্রান্ত হয়েছেন 5683 জন। সাইরেন বাজি আসা এক একটা অ্যাম্বুলেন্স যেন প্রবেশ করছে এক একটা দুঃসংবাদকে সঙ্গী করেই। এমনিতেই করোনা রোগীতে ঠাঁই নেই অবস্থায় নাজুক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। তার সঙ্গে প্রতি মিনিটে যোগ হচ্ছে নতুন রোগী। কেউ অপেক্ষায় আছেন আগের দিন রাত থেকে ন্যূনতম 3-4 ঘন্টা, তবু মিলছে না সিট। যারা জরুরি অবস্থায় আসছেন হাসপাতালে বেডে জায়গা না পেলেও বাইরে বারান্দায় অপেক্ষমান অবস্থায় তাদের অনেককেই অক্সিজেন সহ জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এত লেন্দি প্রসেস, এটা খুবই সমস্যা আসলে একটা পেশেন্টের জন্য। অসুস্থ বলে নিয়ে আসছি, ভর্তি হওয়ার কথা, কিন্তু 1 ঘন্টা পেরিয়ে গেছে। 3 ঘন্টার মধ্যে কোনো সংবাদ হয়নি, এখনো কোনো সিরিয়াল আসেনি, ওই যে দাঁড়ায় রয়েছে। আজকে ভর্তি করতে পারবেন? মনে হয় না। যদি এখন সিট খালি হয় হয়তো আমাকে অ্যাডমিশন দিবে আর কি। এখন বাসায় বসে ট্রিটমেন্ট করবো আপাতত। রাজধানীর কোভিড ডেডিকেটেড 10টি সরকারি হাসপাতালে 2511 সাধারণ শয্যার সবগুলোতেই রোগী তো আছেই, কোথাও কোথাও বেডের চেয়ে দ্বিগুণ এখন ভর্তি রোগীর সংখ্যা। আর আইসিইউ তো এখন রীতিমতো সোনার হরিণ। রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। টোটাল বেড সংখ্যা হলো 250টা, টোটাল অ্যাডমিট আছে 428টা, আর আইসিইউ সংখ্যা আমাদের 10টা। আমার 10টায় ফিল আপ আছে। অনেক হাসপাতালে বেড বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্নভাবে অক্সিজেনের সিস্টেম তৈরি করা হচ্ছে। যদি এইভাবে পেশেন্ট রোগী বাড়তে থাকে এগুলো একসময় শেষ হয়ে যাবে। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও এই রোগী কিংবা তার স্বজনরা জানেন না আদৌ তারা ভর্তির সুযোগ পাবেন কিনা। এ অবস্থায় বিদ্যমান হাসপাতালগুলোর পাশাপাশি জরুরি ভিত্তিতে ফিল্ড হাসপাতালের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফিল্ড হাসপাতাল অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কারণ যতই দিন যাচ্ছে কেস বেড়ে যাচ্ছে। এখন যে একটা সিটের অভাব, অন্তত এই মানুষটা লোকেরা ওখানে ভর্তি হয়ে তারা দে ক্যান টেক দি ট্রিটমেন্ট। এর মধ্যে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের মহাখালী মার্কেটে 1250 শয্যার কোভিড হাসপাতালের জন্য প্রস্তুত করার কাজ চলছে। এই ধরনের হাসপাতাল সংখ্যা দ্রুত বাড়িয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মুগদা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদাত। ওকে জাফর, আপনি জানেন যে আসলে করোনার সংক্রমণ বাড়ার সাথে সাথে হাসপাতালের চিত্র কিন্তু বেশ ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি বিকেল থেকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। একটু পরিসংখ্যান বলছে যে গত প্রতি 5 মিনিট অন্তর 2 জন করে করোনা আক্রান্ত রোগী আসছেন এখানে এই হাসপাতালে। যদিও শঙ্কার বিষয় হচ্ছে এই হাসপাতালে আইসিইউ থেকে শুরু করে কোনো শয্যা এই মুহূর্তে খালি নেই, এবং যারা আসছেন সবাই কিন্তু বেশ অক্সিজেন সংকট নিয়েই এখানে আসছেন, এবং এই হাসপাতালে এখন পর্যন্ত অক্সিজেন বেশ সংকট অবস্থায় রয়েছে। কারণ যেই বেডগুলো রয়েছে যারা এই মুহূর্তে এরই মধ্যে ভর্তি আছেন তাদের অবস্থা বেশ সংকটাপন্ন এবং অক্সিজেনের বেশ সংকট রয়েছে। যারা এদিকে আসছেন সবচেয়ে বেশি সংকট হচ্ছে তাদের প্রত্যেকেরই কিন্তু শ্বাসকষ্ট রয়েছে, এবং শ্বাসকষ্ট বেশ মারাত্মক আকার ধারণ করেছে। এমন রোগীর সংখ্যা কিন্তু আসছে এই শুধু বিকেল নাগাদ। আমি এখানে আসার পর থেকে প্রতি 5 মিনিট অন্তর 2 জন করে রোগী আসছে যাদের বয়স হচ্ছে 25 থেকে 40 এবং কখনো কখনো 50-এর মধ্যে। এই রোগীর সংখ্যা কিন্তু বেশি, এবং যারা আসছেন তারা কিন্তু এই
এই হাসপাতালে কোনো ধরনের কেবিন বা সিট ভর্তি হতে না পেরে শেষ পর্যন্ত হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। কারণ হাসপাতাল, আপনি জানেন যে এই হাসপাতাল এখন পর্যন্ত আইসিইউ এবং সিসিইউ মিলে প্রায় হচ্ছে 29টির মতো সিট রয়েছে। এর বাইরে প্রায় 310 হাজারের হাসপাতাল এখন পর্যন্ত প্রায় 325 জন রোগী এই মুহূর্তে এই হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। সব মিলে এখন যে তাদের জনবল রয়েছে কিংবা অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, বর্তমান যে রোগী রয়েছে সেখানে কিন্তু তাদেরকে পর্যাপ্ত সাপোর্ট দেয়, যেখানে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে নতুন রোগী আসলে সেক্ষেত্রে নার্স এবং ডাক্তার যারা রয়েছেন তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। ফলে আমি এখন দেখেছি যে শেষ 12টার সময় যারা এসেছিল এমন 3 জন পেশেন্ট সবশেষ কিছুক্ষণ আগে এই হাসপাতাল ত্যাগ করেছে, ভর্তি হতে না পেরেছিল। রাজধানীর মুগ্ধা জেনারেল হাসপাতাল থেকে কোভিড আক্রান্ত রোগীদের সবশেষ খবর। করোনা রোগীদের চিকিৎসার খবর জানাতে রাজধানীর মুগ্ধা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। রাজধানীতে যানজট নিরসনে 10টি ইউলুপ খুলে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার সকাল থেকে খুলে দেওয়ার পাশাপাশি বন্ধ করা হয় 7 রাস্তা থেকে উত্তরার সবগুলো রোড ক্রসিং। শুরুর দিন মহাখালী ও চেয়ারম্যান বাড়িতে রাস্তা সরু হওয়ায় গতি কমায় কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে বাকি পয়েন্টগুলোতে সুফল মিলছে। ডিএনসিসি বলছে শতভাগ সুফল মিলতে কিছুটা সময় লাগবে। অসঙ্গতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র। অবশেষে আলোর মুখ দেখল রাজধানীর উত্তর সিটির ইউটার্ন প্রকল্প। এর আগে আলাদাভাবে 4টি ইউটার্ন খুলে দেওয়া হলেও এবার একই সঙ্গে খুলে দেওয়া হলো 10টি ইউটার্ন। এতে করে 7 রাস্তা, মহাখালী, আমতলী, বনানী 11 নম্বর ও কামাল আতাতুর্ক এভিনিউ সহ বেশ কয়েকটি রাইট টার্ন বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করেই তাই অভ্যস্ত হতে কিছুটা সময় লাগছে এ পথে চলাচলকারীদের। আমার কাছে মনে হয় যানজট বাড়বে, কারণ হচ্ছে আপনার আমি এখন যাবো এখানে, এখন আমি আবার সেই সামনে ঘুরে ইউটার্ন নিয়ে যাবো। আমার বাবা তো অসুস্থ, দেশের থেকে আসছি, ঠিক আছে, ক্যান্সারের রোগী, তো অনেক যানজট রাস্তায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে দেরি হওয়া ও ঘোষণা ছাড়াই রাস্তার রাইট টার্ন বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অনেকেই। একটা ইউটার্নের জন্য আপনি একবার দেখছেন কত দূর থেকে তাকে ঘুরে আসতে, এটা প্রচন্ড অমানবিক। এই রাস্তায় অনেকগুলো হসপিটাল আছে, কিন্তু যারা পেশেন্ট ইমার্জেন্সি তাদের জন্য কি করা হবে? তারা কি এই ঘুরতে ঘুরতে আসবে? আবার যেসব টার্নে রাস্তা তুলনামূলক সরু সেখানে কমেছে গাড়ির গতি, তৈরি হচ্ছে দীর্ঘ সারি। জায়গার দরকার আসলে, এই জায়গাটা বেশি চাপানো হয়ে গেছে, এই চাপানোর জন্য একটু সমস্যা হয়ে যায়। প্রাথমিকভাবে অসঙ্গতিগুলো আমলে নিয়ে কাজ করার কথা জানালেন উত্তরের মেয়র। অলরেডি মনিটর করছি, আমাদের ড্রোনের মাধ্যমে, আমাদের ক্যামেরা লাগানো আছে, টোটাল রিপোর্টগুলো কিন্তু আমরা পাবো। একটি টেস্টের মাধ্যমে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু বের হয়ে আসবে। আবার সবাইকে নিয়ে, স্টেক হোল্ডার থেকে নিয়ে, ট্রাফিক পুলিশকে নিয়ে আমরা বসে আমরা তারপর পরবর্তী কার্যক্রমটা দিব। শনিবার ছুটির দিনে ইউটার্ন এলাকায় এমন চাপ থাকলে কর্মদিবসে এর মাত্রা কতটা বাড়বে তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সোমবার থেকে সারা দেশে 1 সপ্তাহের লকডাউন দিলেও শর্ত দিয়ে খোলা শিল্প কারখানা। চলাচল নিয়ন্ত্রণ হবে কঠোরভাবে। ঢাকা ছাড়তে বাস ও লঞ্চে ভিড়। যে পেশেন্টগুলো ডিসচার্জ হয় অথবা দুঃখের সাথে বলছি মারা যায়, সেই সিটগুলোই খালি হচ্ছে। আইসিইউর মধ্যে সিট নাই, আইসিইউ লাগবে আমাদের। এখন বাসায় বসে ট্রিটমেন্ট করবো আপাতত। দিনরাত চেষ্টা করেও কোভিড হাসপাতালে মিলছে না শয্যা। করিডোরেও চলছে জরুরি চিকিৎসা। অজানা শঙ্কা নিয়েই অনেকে ফিরছেন বাড়ি। আজও 58 জনের মৃত্যু। দেখছিলেন সময় সংবাদ। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি অমর একুশে গ্রন্থমেলায়। প্রকৃতিতে গুমোট আবহাওয়া, বইমেলায়ও একটা গুমোট আবহাওয়া রয়েছে। দ্বিধাদ্বন্দ্ব তো আগেই ছিল, ফেব্রুয়ারিতে মেলা হবে কি হবে না। তারপরে মার্চে মেলা আসলো, মার্চ পেরিয়ে এপ্রিল। দ্বিধাদ্বন্দ্ব এখনও কাটেনি। শেষ পর্যন্ত বইমেলা 30 দিন হবে কিনা তা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্ব। তারপরও
লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় আজও পরিণত হয়েছে 17তম দিনের এই বইমেলায়। আজকে গতকালের তুলনায় পাঠক সংখ্যা কম, তবে যারা এসছেন তারা কিন্তু বই কিনছেন, কারণ একটি দ্বিধা রয়েছে বইমেলা কবে শেষ হয়ে যায়, এই কারণে যাদের কিনবার কথা তারা কিনে নিচ্ছেন। আজও অসংখ্য বই প্রকাশিত হয়েছে। 17 দিনে প্রায় 1800-র মতো বই প্রকাশিত হয়েছে। সামনের দিনগুলোতে বই প্রকাশিত হতে পারবে কি পারবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু রয়েই গেল। তারপরও বইমেলা কিন্তু চলছেই, প্রাণের মেলা, প্রাণের উচ্ছ্বাস আমাদের হৃদয়ে নিশ্চিতভাবে আন্দোলিত করবে। বলছিলাম যে আজকে আবহাওয়াটা একটু গুমোট, সেই গুমোট আবহাওয়ায় একটু গরম রয়েছে, সেগুলো ছাপিয়ে, করোনার আতঙ্ক ছাপিয়েও অসংখ্য মানুষ আসছেন। বিক্রেতারা কিন্তু এই যে বইমেলার বিক্রি নিয়ে মোটেই সন্তুষ্ট নন, সেই অসন্তুষ্টির কথা কিন্তু তারা বারবার জানিয়েছেন। আজকের প্রাণের মেলায় আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন SM নিয়াজ মাওলা, যিনি একজন মিথোলজির লেখক বলা যেতে পারে তাকে। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই, রূপকথা আর মিথোলজি কোনো কি পার্থক্য আছে? রূপকথা মিথোলজি দুটোর মিলটা প্রথমে বলি, সেটা হচ্ছে যে দুটোই আপনার কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নেই। আমরা যে ছোটোবেলায় পড়তাম যে এক দেশে ছিল এক রাজা, সেরকম আর কি মিথোলজিও সেরকম, যে কোনো নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই। আর যদি আমরা পার্থক্যের কথা বলি, মিথোলজির মধ্যে আপনার পুরাণের ভিতরে আপনার ধর্মতত্ত্ব চলে আসে, আপনার সৃষ্টিতত্ত্ব চলে আসে। আপনার রূপকথা বলতে আসলে আমরা মূলত বুঝে থাকি রাজা রানীর গল্প, বা ওরকম সৃষ্টিতত্ত্ব বা ধর্মতত্ত্বটা বা রিলিজিয়াস বিলিফটা আসে না, যেটা মিথোলজি বা পুরাণের মধ্যে আসে আর কি। পেশাগতভাবে আপনি একজন চিকিৎসক হয়েও মিথোলজির ব্যাপারে কিভাবে আগ্রহী হলেন? আচ্ছা, আমি যেহেতু চিকিৎসক, সেজন্য আমার যখন মেডিকেল সায়েন্সে আমি পড়তে গিয়েছিলাম, তো অনেক শব্দ দেখা গেল যেগুলো গ্রিক মিথোলজি অরিজিন, তো এবং সেই শব্দগুলো অরিজিন সম্পর্কে পড়তে গিয়ে আমার প্রথম গ্রিক মিথোলজি সম্পর্কে আগ্রহ। এবং গ্রিক মিথোলজি থেকে আমি কিন্তু 2017 সালে জাগৃতি থেকে আমার প্রথম গ্রিক মিথোলজির বই বের হয়েছিল। এবং তারপর এই যে মিথোলজিটা একবার ঢুকে গিয়েছিলাম ভিতরে, এরপর মনে হলো যে না, শুধু গ্রিক মিথোলজি হবে না, এর ইজিপশিয়ান মিথোলজি আছে, যেটা থেকে বিশ্বের 75% ধর্ম চলে এসেছে। তারপর আপনার ল্যাটিন আমেরিকা মায়া, আজটেক, ইনকা মিথোলজি আছে, ভাইকিংস মিথোলজি আছে, নর্স মিথোলজি প্রচুর। তো ওই যে একবার আগ্রহটা পেয়ে গেলাম মেডিকেল সায়েন্স থেকে বিভিন্ন শব্দের অরিজিন পড়তে গিয়ে, সে আগ্রহটাই রয়ে গেল আর কি, এবং সেখান থেকে বিভিন্ন মিথোলজিতে বইটা দেখছি মানে খুবই রুষ্টপুষ্ট দেখা যায় না। মনে হয় যে বাংলাদেশের যে পাঠক, তাদের এরকম একটি বড় বই পড়বার ধৈর্য রয়েছে? আসলে তার চেয়ে আমি বলি যে আমি বইটা কাদের জন্য লেখা আর কি। আপনারা জানবেন যে যারা স্টাডি করতে চায় বা মিথোলজির উপর যারা খুব ইন ডিটেলস পড়তে চায়, ইভেন অনেক ইউনিভার্সিটিতে আমাদের ড্রামা তত্ত্ব বিভাগ আছে, অন্য ইতিহাস বা হিস্ট্রি বিভাগ আছে, যেখানে মিথোলজি সম্পর্কে রেফারেন্স বুক বা পড়ানো হয়, মূলত তাদের জন্য এটা। এছাড়াও অনেকে মিথোলজির গল্পগুলো খুব পছন্দ করেন, এখানে কিন্তু সে ভাষাতেও লেখা আছে গল্পগুলো। আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের বাংলাদেশের পাঠকরা আসলে এটা পড়ার সুযোগ পাবেন কিনা, দেখেন ভালো লেখা হলে তারা কিন্তু হুমায়ুন আহমেদের বিশাল বইও পড়েছেন, ঠিক আছে। অতএব আপনাকে দেখতে হবে যে আমার বইয়ের কন্টেন্টটা কীরকম এবং সেটা কী ভাষায় কীভাবে লেখা। তো আমার যেটা আসলে ধারণা যে পুরোটা একবারে পড়তে পারবে কিনা জানি না, তবে তারা এটাকে আসলে এজ এ রেফারেন্স বুক হিসেবে বা যখনই সুযোগ পাবে একটু একটু করে, কারণ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আপনাকে একবারে সিরিয়াল পেয়ে পড়তে হবে না, মানে প্রথম পেজ পড়লে আপনি যে মাঝখানে পড়তে পারবেন না সেটা না, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো অধ্যায় থেকে আপনি শুরু করতে পারবেন, কারণ এক একটা অধ্যায় হচ্ছে আপনার স্বতন্ত্র অধ্যায়। অতএব এটা টাইম নিয়ে বুঝে শুনে তারা সময় নিয়ে এটা পড়তে পারবে। আশা করি সেই ধৈর্যটুকু আমাদের পাঠকদের আছে। আমরা ছোটবেলায় অনেক রূপকথা পড়েছি, বাট সেগুলোর মধ্যে কি এমন অনেকগুলো রয়েছে যেগুলো আসলে মিথোলজি অথচ আমরা জানতাম না? সেরকম কোনো বিষয় আছে? আসলে আমাদের আমার ঠাকুরমা ঝুলি থেকে আমরা সর্বপ্রথম আমাদের জীবন শুরু করি আর কি, রূপকথা গল্পগুলো পড়া শুরু করি। আমার ডালিম কুমারের গল্প পড়ি। এখন আসলে আমাদের দেশে কিন্তু এখনও অনেক মিথোলজি আছে বা অনেক রূপকথা আছে যেগুলো আমরা এখনও সবার সামনে নিয়ে আসতে পারিনি। আমাদের বেশ কিছু লেখক আছেন, যেমন সালেক খোকন ভাই আছেন, যিনি সাঁওতালদের বা উপজাতীয়দের রূপকথাগুলো নিয়ে আসছেন সামনে, এবং আসাদুজ্জামান জুয়েল ভাই আছেন, যিনি আরেক ট্রাইবের উপজাতিদের রূপকথা নিয়ে আসছেন। তো এই কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শুরু হচ্ছে। তো সবাই মিলে যখন একসাথে কাজগুলো করবে, পুরো বাংলাদেশে আমাদের 64টি জেলা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীও আছে, তাদের রূপকথাগুলো যদি আমরা কালেকশন করতে পারি, যে ইচ্ছা আমারও আছে,
তাহলে আমরা মনে করি যে অনেক মিথোলজি আছে যেগুলো আমরা আসলে এখনো জানি না বাংলাদেশে, সেগুলো বের হয়ে আসবে। আমি একটু বলতে চাই, আপনি মিশরীয় মিথোলজির বই লিখলেন, গ্রিক মিথোলজি নিয়ে লিখলেন, কিন্তু এগুলো কোনোটাই আসলে বাংলা ভাষায় ওরকম রেফারেন্স বুক পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি লিখতে গিয়ে বা আপনার গবেষণা করতে গিয়ে ভাষাগত কোনো সমস্যায় পড়েছিলেন? এটা খুব ভালো কথা বলেছেন, কারণ আমি যখন গ্রিক মিথোলজি লিখতে গিয়েছিলাম তখন সেম প্রবলেমটা ছিল যে বাংলা ভাষায় ওরকম ভালো রেফারেন্সগত বই পাওয়া যায় না। ইজিপশিয়ানের ক্ষেত্রেও হয়নি। আপনি আমার দুটো বই রেফারেন্সে দেখবেন যে আমি মূল যে বইগুলো ইংরেজি বা অন্যান্য রাইটারদের বাইরের দেশের তাদের বইগুলো ব্যবহার করেছি, যে ক্ষেত্রে এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে বইগুলো বাংলাদেশে পাওয়া যায় না, এবং এই ক্ষেত্রে আমাকে আমাজন থেকে নিয়ে আসতে হয়েছে, অথবা আমার কিছু রিলেটিভস আছেন যারা দেশের বাইরে থাকেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করার পর তারা বইগুলো যখনই দেশে এসেছেন বইগুলো এখান থেকে নিয়ে এসেছেন। আমি গ্রিক মিথোলজি লিখেছিলাম 2017 সালে, এটা হচ্ছে 2021, 4 বছরের মধ্যে 3 বছরই গিয়েছে আমার এইসব রেফারেন্স বুক কালেকশন করতে। এবং সেই রেফারেন্স বুকগুলো কিন্তু ইংরেজিতে, মিশরীয় ভাষা কিংবা গ্রিক ভাষায় নয়, সেটিও একটা সমস্যা তৈরি হয়েছে কিনা? আচ্ছা, আমি ইজিপশিয়ানের কথা বলতে পারি। যেমন হ্যাঁ, ইজিপশিয়ান মিথোলজিটা কিন্তু আপনার মূলত আসছে আপনার হায়ারোগ্লিফস থেকে, এবং সেটা আপনার যখন ট্রান্সলেট করে বিভিন্ন ইজিপ্টোলজিস্ট যারা তারা যখন তাদের বইগুলোতে লিখেছেন, আমি খেয়াল করেছি যে একটা লেখকের সাথে আরেকজন লেখকের বেশ কিছু অমিল ছিল, যেটা আপনি বলতে চাইলেন যে মূল ইংরেজি বইগুলোতে আমরা অমিলগুলো পেয়েছি। এই ক্ষেত্রে আমি যেভাবে সমস্যার সমাধানটা করেছি সেটা একটু অদ্ভুত বলতে পারেন। সেটা হচ্ছে যে আমি তখন সাপোজ যদি আমি বলি যে একটা পেপিরাসে, একটা নির্দিষ্ট পেপিরাসের কথা বলা আছে যে সেখানে এই ঘটনাটা বর্ণনা করা আছে, এবং আমি দেখলাম যে 2টা বইতে বা 3টে বইতে 3 রকম বা একটু ডিফারেন্ট আছে। তো আমি পেপিরাসটা মূল যে হায়ারোগ্লিফিক্সটা আছে সেটাকে ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করেছি, এবং ইন্টারনেটে সফটওয়্যার পাওয়া যায় যে হায়ারোগ্লিফিক্সের ট্রান্সলিটারেশন অ্যান্ড দেন ট্রান্সলেশন। ওইটা যে একজাক্টলি সেটা হবে সেটা না, বাট ওইটা করলে বোঝা যাচ্ছে যে 3টার মধ্যে এটার সাথে কোনটার কাছাকাছি মিলেছে। আমি তখন সেটাকেই আমি এটা গ্রহণ করেছি। আরেকটি বিষয় বলতে চাই যে বর্তমান সময়ে বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে বেশ কয়েক বছর ধরে ফিকশন নন ফিকশনের চাইতে নন ফিকশন খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে লেখক হিসেবে আপনার অভিজ্ঞতাটা? আসলে আমি এখন পর্যন্ত 4টা বই আমার রয়েছে, একটা গ্রিক মিথোলজি, একটা ইজিপশিয়ান মিথোলজি, আর গল্প গ্রন্থের 2টা আছে, ভ্রষ্ট সময় এবং পুনশ্চ ক্যামেরা। তো এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি 2 ক্যাটাগরিতে আসলে 2 রকম লেখক পাঠক। যারা আপনারা গল্প পড়ছেন, গল্পগ্রন্থ পড়ছেন, উপন্যাস পড়ছেন, তারা খুব একটা মিথোলজির প্রতি আগ্রহ হচ্ছেন না বা এই ধরনের বইয়ের প্রতি আগ্রহ হচ্ছেন না। আবার যারা এই ধরনের বই পড়ছেন তারা ওগুলোর প্রতি আগ্রহ হচ্ছেন না। তবে একটা সুস্পষ্ট পার্থক্য বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি জানি না আমাদের পাঠকরা কিভাবে নেবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে বইমেলাতে আমরা এসে দেখেছি ছোট গল্প বা উপন্যাস বা শুধু বইমেলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বেশিরভাগ বইমেলা পড়ে আর বইগুলো পাঠকপ্রিয়তা পাচ্ছে না বা পাঠক কিনছে না। বাট নন ফিকশন বইগুলো কিন্তু সারা বছরেই আপনার একটা চাহিদা থাকছে, রেফারেন্সের জন্যই হোক বা অন্য কোনো প্রয়োজনই হোক, সেই চাহিদাটা রয়ে যাচ্ছে পাঠকের কাছে। আমার কাছে এই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মনে হচ্ছে আর কি। প্রথম প্রশ্ন আরেকটি, যে মিথোলজির ভবিষ্যৎটা কি? এবং এখন বর্তমান সময় এসে দেখছি মিথোলজি বা ওই গল্প নিয়ে অনেক বড় বড় প্রজেক্ট, মুভি হচ্ছে, বড় বড় মানে হলিউড বলিউড সব জায়গায়। তো সেই জায়গায় ভবিষ্যৎটা কি? শেষ পর্যন্ত বইয়ের থেকে উঠে চলচ্চিত্রে উঠতেছে, কিন্তু মানে এই গল্পগুলোর আসলে কি ভবিষ্যৎ আছে? কি মনে করেন? আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। সেটা হচ্ছে গ্রিক মিথোলজিতে একটা বন্যার কাহিনী আছে, ডিউক্যালিয়ান বন্যা বা ফ্লাড অফ ডিউক্যালিয়ন, যেটা হচ্ছে যে মানব জাতি যখন খুব অন্যায় কাজ করতে থাকেন, জিউস তখন তাদেরকে বন্যাতে ভাসিয়ে দেন, বন্যার পানিতে ভাসিয়ে দেন শাস্তির স্বরূপ হিসাবে। আপনি দেখেন আমাদের ইসলাম ধর্ম কিন্তু ফ্লাড অফ নুহা কাহিনী আছে, নুহা আলাইহিস সালামের বন্যার কাহিনী আছে, যে যখন মানবজাতি পাপাচারে লিপ্ত হয় আল্লাহ তখন বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছেন। আবার একইভাবে মেসোপটেমিয়ার মিথোলজিতে কিন্তু আত্রাহাসিসের বন্যা আছে, সেম ব্যাপার, যে আপনার মানুষ পাপাচারে নিমগ্ন, স্রষ্টা বন্যা দিয়ে তাদেরকে ভাসিয়ে দিচ্ছে। আমি এক্সাম্পলটা কেন দিলাম দেখেন, প্রতিটা মিথের সাথে কিন্তু একটা মিথের সাথে আরেকটা মিথে প্রচুর মিল আছে। এবং আমি প্রথমে একটা কথা বলেছি যে ইজিপশিয়ান মিথোলজি থেকে আপনার বিশ্বের 75% রিলিজিয়ান চলে এসেছে আর কি। সেক্ষেত্রে আমি যদি মিথটা খুব ভালোভাবে জানি, আমি যদি প্রতিটা দেশের মিথোলজি সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া থাকে, আমি কিন্তু সেই দেশে একটা ক্রাইটেরিয়া, সেই দেশের চরিত্র, সেই দেশের মানুষজন কীভাবে বেড়ে উঠছে, তাদের মনোজগতের চিন্তা ভাবনা কি, সেটা সম্পর্কে আমার একটা
ভালো আইডিয়া হবে। মিথোলজিটা এখনও ওইভাবে সায়েন্টিফিক স্টাডি হিসাবে আমরা বিবেচিত করছি না, বাট এইটার মাধ্যমে যদি এটাকে আমরা সায়েন্টিফিক ওয়েতে আগাইনি, আমরা এরকম মিল আরও প্রচুর পাবো। আজকে আমি একটু আগে আপনাকে এক্সাম্পলের মাধ্যমে বললাম যে মেসোপটেমিয়া, মিশর এবং গ্রিকের মধ্যে যে মিলটা বা ইসলাম ধর্মের সাথে যে মিলটা, একইভাবে আমরা আরও অনেক মিথোলজির মধ্যে একই রকম মিলটা পাবো। আপনি ট্রোজান ওয়ার, গ্রিক মিথোলজি ট্রোজান ওয়ারের সাথে আপনি আমাদের ভারত মহাবর্ষের রামায়ণ এবং মহাভারতে প্রচুর মিল পাবেন। এই মিলগুলো যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে আমরা স্টাডি করি, আমরা কিন্তু প্রতিটি এলাকার মানুষের একটা অরিজিন কিভাবে আসলে আমাদের প্রাগৈতিহাসিক কাল যেটা বলে কিভাবে কোত্থেকে আসলো, আমার ধারণা এটা সম্ভব। এই জন্য দরকার সায়েন্টিফিক একটা স্টাডি মিথোলজি নিয়ে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আজকে 17তম দিনের মতো মেলা। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেছেন লকডাউনে বইমেলা বন্ধ থাকবে, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা আগামীকালই হবে। সব কিছু মিলিয়ে তারপরও 17 দিন বইমেলা হলো, এটি সংস্কৃতির জন্য একটি নিশ্চিতভাবে একটি বড় বিজয়। তো সামনের যদি আরেকটি দিন থাকে, সেদিনটাও লেখক, পাঠক, প্রকাশকরা থাকবেন, এমনটাই সবার প্রত্যাশা।